আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনার কারা আমাকে এখানে কেন এনেছেন? বরাবরের লোকটা বিদকুটে হাসি দিয়ে বলল, ভয় পেও না, তোমার স্বামী দ্রুত চলে আসবে। তুমি আর তোমার স্বামী আজকের জন্য আমার মেহমান। রুষা ভয়ে ভয়ে তাকালো। আদৃশের পুরনো কোনো শত্রু না তো? আদৃশ রুষাকে বারবার কল করছে, কল বেজে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। আদৃশ বাড়ির নাম্বারে কল করলো, কেউ রিসিভ করছে না। ওর কেমন সন্দেহ হচ্ছে, কিছু একটা গোলমেলে লাগছে। আদৃশ সেজানকে জানালো, ওরা দ্রুত বাড়িতে চলে এলো। আদৃশ গাড়ি থেকে নেমে স্তব্ধ হয়ে গেল। ওর গার্ডটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আদৃশ আর সেজান একে অপরের দিকে চাওয়াচাই করলো। তারপর এক দৌড়ে ভিতরে ঢুকলো। সার্ভেন্টদের সবার হাত পা বাঁধা। সেজান তাড়াতাড়ি মিজান চাচার হাত পায়ের বাঁধন খুলে দিল। তিনি ছাড়া পেয়ে বলতে লাগলো, ওরা অনেকগুলো লোক ছিল, হঠাৎ করেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রুষা আমাকে নিয়ে গেছে। আদৃশ হাত মুঠো করে থরথর করে কাঁপছে, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। পাশের দেয়ালের দিকে চোখ গেল। একটা কাগজে রক্ত দিয়ে লেখা জারি। রক্ত উপর থেকে নিচের দিকে বেয়ে পড়ার চিহ্ন, প্রায় শুকিয়ে এসেছে। আদৃশ গালি দিয়ে বলল, জারিফ, তুই যদি রুষার গায়ে ফুলের টোকাও দিস তবে সবচেয়ে ভয়ানক মৃত্যু আমি তোকে দেব। তোর আত্মা কেঁপে উঠবে। আদৃশ ফোন কলের জন্য অপেক্ষা করছে। সেজান ওদের দলের লোক একত্র করছে। আদৃশের কাঙ্ক্ষিত কল এসে পড়েছে। দ্রুত কল রিসিভ করলো। জারি পৈশাচিক হাসি দিয়ে বলল, অনেকদিন পর দেশে ফিরলাম, তোর সাথে দেখা না করলে কি হয়? তোর বউকে নিয়ে চলে এসেছি, তুইও এসে পর। একা আসবি, শান্তি মতো পুরনো হিসেব নিকেশ করব। চালাকি করলে তোর বউয়ের ছিন্ন ভিন্ন দেহ পাবি। আদৃশ চিৎকার করে গাল দিয়ে বল, ওর কাছ থেকে দূরে থাকবি। ওর কিছু হলে আমি তোর সবকিছু ধ্বংস করে দেব। কোথায় আসতে হবে বল, আমি আসছি। আমার লোক রেডি আছে, তোকে নিয়ে আসবে। তোর বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে, চলে আয়। আদৃশ সেজানকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি। ভাই সাবধানে। রুষা ভীত ভীত দৃষ্টিতে সবাইকে দেখছে, আর সবাই ওকে লোভাতুর খাদ্য হিসেবে দেখছে। ইচ্ছে করছে নাক ফাটিয়ে দিতে, কিন্তু সেটা বোকামি হবে। এতগুলো মানুষের সাথে পারবে না। 4-5 জন হলে 1 মিনিট ভাবতো না। রুষা জোরে শ্বাস নিয়ে বলল, আদৃশের সাথে আপনার কি শত্রুতা, আর আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? তোমার গন্ধ শুকতে শুকতেই তোমার স্বামী এখানে আসবে, তাই তোমাকে তুলে এনেছি। তোমাকে খুব ভালোবাসে কিনা, এই ভালোবাসাই আজ ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে। ওকে ধরা আমার জন্য অসম্ভব ছিল, কিন্তু ভালোবাসাটা ওকে ধরার জন্য সহজ করে দিল। লোকটা হাসতে লাগলো। রুষা ভাবতে লাগলো, এই লোকটা জারিফ নয় তো? রুষার বিরক্ত আর ভয় দুটোই লাগছে। আদৃশ কি আসবে? যদি আসেও তবে এখানে কি হবে সেটা ভাবতে লাগলো। আদৃশকে ওরা মেরে দিবে, আর ওকেও ছাড়বে না। রুষার হাতে বাঁধন নেই, নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। এসব ভাবতে ভাবতে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে একজনকে ঠেলে ঠেলে ভেতরে আনা হচ্ছে। রুষা মুখ না দেখেও বুঝে গেল এটা আদৃশ। আদৃশের মুখের উপর থেকে কাপড় সরাতেই রুষা বসা থেকে উঠে আদৃশের দিকে দুপা এগুতেই একজন ওর হাত চেপে ধরল। আদৃশ তীক্ষ্ণ দৃষ্টিতে হাতের দিকে চেয়ে আছে। ওর হাত ছাড়। লোকটা ছাড়ছে না। আদৃশ জারিফের দিকে একবার চেয়ে ঘাড় কাত করে ওই লোকটাকে একটা লাথি মারল। লোকটা ছিটকে দূরে পড়ে গেল, আর রুষাও ছিটকে দূরে সরে যায়। জারিফের লোকেরা ওর মাথায় রিভলভার ঠেকিয়ে ঘিরে ধরল। আদৃশ দাঁড়িয়ে গেল। রুষা এখন সত্যিই ভয় পাচ্ছে, ভয়ে ভয়ে পড়ল। আদৃশ! জারিফ দাঁত খিচিয়ে বলল, শালা, এখানে একদম রংবাজি করবি না। আমার ডেরায় আছিস, ভুলে যাবি না। আজ তুই কিংবা তোর বউ কেউ বেঁচে ফিরবি না রে। দুটোই আজ শেষ হয়ে যাবি। তুই হবি জন্তু জানোয়ারের খাদ্য, আর তোর বউ হবে আমার এই ছেলেগুলোর খাদ্য। এই কথাটা শুনে আদৃশ স্থির থাকতে পারল না। জারিফের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু জারিফের চুলও বাঁকা করতে পারল না। সবাই ওকে জাপটে ধরল। আদৃশ রুষার দিকে চেয়ে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। রুষা কি করবে বুঝতে পারছে না। ও আদৃশের ভরসায় আছে, কিন্তু আদৃশ নিজেই সেফ না। আদৃশ রুষার জন্য নিজেকে ঠান্ডা করলো। এতগুলো মানুষের সাথে পারা সম্ভব না। তবুও হাত পা গুটিয়ে বসে থাকতো না, লড়াই করত, শেষ পর্যন্ত লড়ে যেত। কিন্তু এখন রুষার কথা ভেবে চুপ আছে। ওরা যদি ওকে মেরেও ফেলে তবুও পাল্টা জবাব দেবে না। কিছুতেই রুষাকে ওদের হাতে ছেড়ে দেবে না। জীবন দিয়ে দিবে, তবুও স্ত্রীর মানহানি হতে দেবে না। তাই সেজা না আসা পর্যন্ত চুপ থাকবে।
দেখ জারিফ, তোর শত্রুতা আমার সাথে। আমাকে যা খুশি কর, রুষাকে যেতে দে, ওকে ছেড়ে দে, প্রয়োজনে আমার জীবন নিয়ে নে। জারিফ শব্দ করে হাসছে, হাসি থামিয়ে বলল, ভালোবাসা তোর মতো নিষ্ঠুর পাষাণ হৃদয়কেও হার মানিয়ে দিল। শুনেছি অন্ধ ভালোবাসা জীবনে অন্ধকার ডেকে আনে, তোরও দেখছি একই অবস্থা। অন্ধ ভালোবাসা তোর জন্য মৃত্যু ডেকে আনলো। আদৃশ মৃদু হেসে বলল, আক্ষেপ নেই। রুষা কাঁদছে। এই লোকটা ওকে ভালোবাসে কেন? যে কারো কাছে মাথা নত করেনি সে ওর মতো একটা মেয়ের জন্য হার মেনে মৃত্যুকে মেনে নিচ্ছে, আবার বলছে আক্ষেপ নেই। জারিফের লোকেরা আদৃশকে মারতে লাগলো। রুষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আদৃশ মার খাচ্ছে আর বলছে ওকে ছেড়ে দে। রুষাকে বলছে ভয় পেও না, আমি মরে গেলেও তোমার চুল বাঁকা করতে পারবে না। সেজান তোমাকে এখান থেকে নিয়ে যাবে। জারিফ চিৎকার করে বলছে, তোকে আমি এত সহজে মারবো না, তিল তিল করে কষ্ট দিয়ে মারবো। তারপর ওর লক্ষ্যে ইশারা করলো। ওরা 5 জন 5টা স্টিক হাতে নিল। আদৃশকে অনবরত আঘাত করছে। রুষা স্থির দৃষ্টিতে চেয়ে আছে। ওর নাক মুখ শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। আদৃশ যখন মেঝেতে পড়ে যায় রুষার হুঁশ নেই। আদৃশ বলে চিৎকার করে ওর কাছে ছুটে যায়, কিন্তু ওরা ওকে যেতে দেয়নি, আটকে দেয় রুষাকে। রুষা ছটফট করছে আর কাঁদতে থাকে আদৃশের কাছে যাওয়ার জন্য। আদৃশ পিটপিট করে রুষার দিকে তাকায়। রুষা কি করবে বুঝতে পারছে না। কিছু করা দরকার, নয়তো ওরা আদৃশকে মেরে ফেলবে। আদৃশ ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। ওরা আদৃশের পায়ে অনেক মেরেছে, তাই পা সোজা করতে পারছে না। আদৃশ একটু ওঠার চেষ্টা করলে ওর পিঠে মারতে লাগলো। জারিফ রিভলভার বের করে বুলেট চেক করলো। রুষার চোখ সেদিকে গেল। জারিফ আদৃশকে গুলি করার প্ল্যান করছে। রুষার পাশের লোকগুলো বেখেয়ালি ভাবে দাঁড়িয়ে আছে, ওদের দৃষ্টি আদৃশের দিকে। রুষা ছুটে গিয়ে রিভলভার কেড়ে নিয়ে জারিফের মাথায় ঠেকায়। কেউ এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। রুষা এমন কিছু করবে ভাবতেও পারেনি। জারিফ মৃদু হেসে বলল, মামুনি, এটা খেলনা নয়, তুমি চালাতে পারবে না। রুষা দাঁত খিচিয়ে বলল, তাই নাকি? রুষা পায়ের পিছনে মেরে ওকে হাঁটু কেড়ে বসিয়ে দিয়ে বলল, কেউ আগাবে না, তবে গুলি করে দেবো। আদৃশের গায়ে আর একটা টোকা পড়লে তোমাদের বস উপরে চলে যাবে। বিশ্বাস হচ্ছে না? রুষা দূরের একজনের পায়ে গুলি করে দিল। লোকটা চিৎকার করে বসে পড়ল, পা দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর বলল, এটা আমি খুব ভালো করে চালাতে জানি কাকু। আদৃশের অর্ধাঙ্গিনী আমি, দুর্বল ভাববে না, ও আমাকে সব শিখিয়েছে। আদৃশ কথা বলতে পারছে না, কিন্তু চোখে যা দেখছে বিশ্বাস করতে পারছে না। ওর চোখ বন্ধ হয়ে আসছে, খুব চেষ্টা করে খোলা রেখেছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে, রুষাকে নয় অন্য কোনো রুদ্রাণীকে দেখছে। সন্ধ্যাবেলা, চারিদিকে অন্ধকার ছেয়ে যাচ্ছে। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। আদৃশের মাথা রুষার কোলের উপরে, সারা মুখে রক্ত। সামনের সিটে সেজান বারবার রুষাকে সান্ত্বনা দিচ্ছে। সেজান ভাই, আর কতক্ষণ? গাড়িটা একটু তাড়াতাড়ি চালাতে বলেন, আদৃশের কষ্ট হচ্ছে। সেজান আদৃশের মুখের দিকে তাকালো। ওর চোখ বন্ধ, চোখের পাপড়ি আর ঠোঁট ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। সেজান জিজ্ঞেস করলো, ভাই আপনি ঠিক আছেন? আদৃশ বন্ধ চোখে কাতর কণ্ঠে বলল। আমি ঠিক আছি। রুষা আদৃশের কালে হাত রেখে বলল, আর একটু, আমরা চলে এসছি। রুষা কাঁদছে। সেজান ওকে বলল, ভাবি কাঁদছেন কেন? নিজেকে শক্ত করুন, ভাই ঠিক হয়ে যাবে। সেজান নিজেও আদৃশের অবস্থা দেখে আহত, কিন্তু রুষার মতো ভেঙে পড়লে তো চলবে না। রুষার তখন মনে পড়ল ওই স্পটের কথা, সেখানে ও একজনকে গুলি করেছে। এর জন্য ওকে সবার কাছে, বিশেষ করে আদৃশের কাছে জবাবদিহি করতে হবে। এ নিয়ে নিশ্চয়ই ওদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। রুষা তাই আগেই নিজের দিকটা ক্লিয়ার করতে চায়, যাতে পরবর্তীতে ফেঁসে না যায়। রুষা মাথা নিচু করে বলল, সেজান ভাই, লোকটি কি মারা গেছে? সেজান অবাক হয়ে প্রশ্ন করল, কোন লোকটা ভাবি? রুষা মাথা নিচু করে আছে। সেজানের দিকে একবার চেয়ে আবারও মাথা নিচু করে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে অপরাধী ভঙ্গিতে নিচু কণ্ঠে বলল, যাকে গুলি করেছি। তারপর কিছুটা জোরে দ্রুত বলল, বিশ্বাস করেন সেজান ভাই, আমি বুঝতে পারিনি, ভাবিনি সত্যি সত্যি গুলি বের হয়ে যাবে। আমি শুধু ভয় দেখানোর জন্য রিভলভার তাক করেছি, তাও যাতে বিশ্বাস করে, তাই এত কনফিডেন্স দেখিয়েছি। বুঝতে পারিনি সত্যি সত্যি গুলি ওনার পায়ে লেগে যাবে। এখন কি হবে যদি মরে যায়? আমার খুব ভয় লাগছে। সেজান রুষার কাদো কাদো মুখের দিকে চেয়ে বলল, একদম ঠিক ধরেছেন, মরে গেলে যাবে। আপনি একদম গিল্টি ফিল করবেন না। আমার জন্য বিষয়টা এত সহজ না। সত্যি যদি মরে যায়, ঘটনাটা আমি ভুলতে পারছি না।
রুষা অস্থির অস্থির করছে, তাই সেজান বলল, কিচ্ছু হবে না, পায়ে গুলি লাগলে মানুষ মরে না, ও ঠিক হয়ে যাবে। রুষা আতৃষের দিকে তাকালো। আতৃষ নড়ছে, ওর কানে সব পৌঁছেছে, কিন্তু কিছুতেই ওর কথা বিশ্বাস করতে পারছে না। ওরা হসপিটালের সামনে এসে পৌঁছলো। রুষা জারিফের মাথায় রিভলভার ঠেকিয়ে রাখার কিছুক্ষণ পরে সেজান দলবল নিয়ে পৌঁছে যায়। রুষা যেন প্রাণ ফিরে পায়। ওরা দ্রুত আতৃষকে উদ্ধার করে। তারপর সেজান ওর অবস্থা দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। রুষা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর চোখের পানি মুছছে। মনের অস্থিরতা কাটানোর জন্য 2 কদম আগাচ্ছে, আবার আগের জায়গায় গিয়ে স্থির থাকছে। ওর মনের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। অপেক্ষা করছে ডাক্তারের জন্য, কখন বের হবে আর একটা ভালো খবর দেবে। সেজান 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জারিফকে গিয়ে এক্ষুনি পুঁতে দিতে ইচ্ছে করছে। আদৃশের এমন অবস্থা করবে ভাবতেও পারেনি। ডাক্তার বের হতেই সেজান হাতের ভাঁজ খুলে ডাক্তারের কাছে গিয়ে দাঁড়ায়। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়ের কি খবর, কেমন আছেন তিনি? রুষাও ডাক্তারের মুখের দিকে চেয়ে আছে। ডাক্তার যথাসম্ভব মুখ গম্ভীর করে বলল, আঘাতগুলো গুরুতর, শুকাতে সময় লাগবে, কিছুদিন আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে, চিন্তার তেমন কারণ নেই। রুষা জিজ্ঞেস করলো, আমরা ভেতরে যেতে পারি? কিছুক্ষণ পর দেখা করবেন, এছাড়া ঘুমের ইনজেকশন দিয়েছি, 1 ঘন্টার আগে ঘুম ভাঙবে না। ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পরে 2জন নার্স বের হলো। রুষা সেজানের দিকে তাকালো। রুষা ভেতরে যাওয়ার জন্য অস্থির অস্থির করছে। ভাবি আরেকটু অপেক্ষা করুন। রুষা মাথা নাড়ায়। পাশের বেঞ্চিতে গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। আদৃশের পুরো বডিতে ব্যান্ডেজ। রুষা ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলো। আদৃশ ঘুমিয়ে আছে। রুষা ওর পাশে গিয়ে বসলো। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আলতো করে গালটা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু গালে কাটা ছেঁড়া, ব্যান্ডেজ করা বিভিন্ন জায়গায়। তবুও রুষা আলতো করে আদৃশের গালটা ছুঁয়ে দিল খুব সাবধানে। ওর হাত কাঁপছে, কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে, বুকের ভিতরটা কেমন করছে। আদৃশের জ্ঞান ফিরতেই রুষাকে ওর পাশে দেখে রুষা সোজা হয়ে বসে। মিষ্টি কণ্ঠে বলল, কেমন আছেন আপনি? ভালো। আদৃশ চারিদিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কয়টা বাজে এখন? রুষা চারিদিকে চেয়ে ঘড়ি খুঁজলো, না পেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি সেজান ভাইকে জিজ্ঞেস করছি। ওকে ভেতরে আসতে বলো। রুষা সেজানকে ডেকে আনলো। সেজান ভিতরে এসে প্রথমে আদৃশের খোঁজ খবর নিল, তারপর জানালো এখন রাত 10:17। আদৃশ সেজানকে বলল, রুষা একা বাড়িতে থাকতে পারবে না, আমি বাড়িতে যেতে চাই। রুষা আর সেজান চমকে একে অপরের দিকে তাকালো। তারপর আদৃশকে সেজান বলল, আপনাকে এই অবস্থায় ছাড়বে না। রুষা বলল, আপনি যাবেন কি করে? উঠে তো বসতেই পারবেন না। আদৃশ চেষ্টা করে দেখলো ও আসলেই উঠে বসতে পারছে না। তারপর কিছুক্ষণ ভেবে বলল, রুষাকে আমি একা ছাড়বো না, ওর এখানে থাকার ব্যবস্থা করে দাও। ওর প্রয়োজনীয় জিনিসপত্র এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমি অসুস্থ, রুষার সিকিউরিটির ব্যবস্থা করো। জি ভাই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমিও আজ এখানে থাকবো। সেজান সব ব্যবস্থা করতে চলে গেল। আদৃশ রুষাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আদৃশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি রিভলভার চালানো কোথায় শিখলে? রুষার বুক ধুপ করে উঠল। তখন আদৃশকে শুনিয়ে শুনিয়ে এত কিছু বলল, তবুও কেন জিজ্ঞেস করছে? আদৃশ সব শুনেছে এটা শিওর। তারপরেও যেহেতু জিজ্ঞেস করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি রিভলভার চালাতে পারি না। আমি তো মুভির মতো ভয় দেখানোর জন্য অভিনয় করছিলাম, কিন্তু গুলি বেরিয়ে গেল। বিশ্বাস করুন, আমার কাউকে মারার ইচ্ছে ছিল না। আমার মাথা কাজ করছিল না, কি করব বুঝতে পারছিলাম না। তাই হুট করে যা মাথায় এলো তাই করেছি। রিভলভার হাতে নিয়ে ওসব বলে ফেলেছি, আর গুলি বের হয়ে গেছে। রুষা বলেই কাঁদতে লাগলো। এর আগে তো আমি রিভলভার কখনো হাতেই নেইনি। কলেজে থাকতে মাঠে খেলা হতো, সেখানে আমরা ফ্রেন্ডরা যেতাম, বাজি ধরে বিভিন্ন খেলা খেলতাম। ওখানে ছোট ছোট বেলুন টানিয়ে রাখতো, বন্দুক দিয়ে নিশানা করে ফোটাতে হতো। আমরা সেসব খেলতাম, তবে বন্দুকের বুলেট আসল ছিল না। আমি কখনো 10টার মধ্যে 6টার বেশি ফাটাতেই পারতাম না। ওই বন্দুক ছাড়া কিছু চালাতে পারতাম না। আদৃশ চোখ বন্ধ করে বলল, ঠিক আছে। রুষা ঠিক বুঝতে পারছে না আদৃশ বিশ্বাস করলো কিনা। রুষা আজকের ঘটনাটা ভুলতে পারবে না, আর সিদ্ধান্ত নিল এই ঘটনা কিছুতেই ভাইয়ের কানে দেওয়া যাবে না, তাহলে আবারও রাগ করবে। কিছুক্ষণ পরে সেজান চলে এলো। আরিশের কাছে এসে বলল, সব ডান ভাই। তারপর রুষার হাতে শপিং ব্যাগ দিয়ে বলল, ভাবি আপনার জামা কাপড়, ফ্রেশ হয়ে নিন। রুষা ওয়াশরুমে যেতেই আদৃশ জিজ্ঞেস করলো, সব ঠিক আছে? জি ভাই, অল সেট।
অপেক্ষা আপনার সুস্থ হওয়ার, তারপর আসল খেলা। আমি বাইরে আছি, প্রয়োজনে ডাকবেন। সেজান ওর পাশে একটা মোবাইল দেখে বাইরে চলে গেল। রুষা ফ্রেশ হয়ে আদ্রিসকে খাইয়ে দিল, তারপর নিজেও খেয়ে নিল। ওর মাথাটা কেমন করছে, খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমানো দরকার। ওকে ঝিমাতে দেখে আদ্রিস বলল, শুয়ে পড়ো, আমার আর সেবা করতে হবে না। রুষা কিছুক্ষণ আদ্রিসকে দেখলো, তারপর উঠে গিয়ে শুয়ে পড়ল। আদ্রিস এভাবে কেন কথা বলছে কেউ জানে না, বুঝতে পারছে না, কিন্তু অভিমান হচ্ছে, কান্না পাচ্ছে খুব, চোখে পানি ছলছল করছে। আদ্রিসের এই সামান্য কথায় কষ্ট হচ্ছে, কেন বুঝতে পারছে না। কষ্ট পাওয়ার তো কথা না, তবুও পাচ্ছে। 3 দিন পরে আজকে আদ্রিসকে রিলিজ দেওয়া হয়েছে। শরীর কিছুটা ফিট হলেও পায়ে ব্যথা আছে। ডাক্তার বলেছে কমপক্ষে 4-5 দিন ফুল রেস্ট করতে। রুষা আদ্রিসের পিঠে বালিশ ঠিক করে দিল। আদ্রিস আধশোয়া হয়ে আছে, শুয়ে থাকতে থাকতে বিরক্ত লাগছে। রুষা আদ্রিসের দিকে রিমোট বাড়িয়ে দিল। আদ্রিস নিউজ চ্যানেল দেখছে। রুষা প্রেসক্রিপশন আর ঔষধ মিলিয়ে দেখছে। আদ্রিস আর চোখে ওর দিকে চেয়ে আছে। রুষার কপালে কিঞ্চিত ভাঁজ পড়েছে। ওষুধের পাতা এপিট ওপিট উল্টে পাল্টে দেখছে, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ছে। একে একে ওষুধের বাক্সে ওষুধ রাখছে। ওষুধ রেখে আদ্রিসের দিকে চেয়ে পড়ল, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। আদ্রিস টিভির দিকে চেয়ে বলল, সেজন্য বাড়িতে কাজের লোকের অভাব নেই, তুমি রিল্যাক্স থাকো। রুষা আদ্রিসের কথা শুনে অবাক হলো না, আর কষ্টও পেল না, কারণ এই কয়েকদিন আদ্রিস ওর সাথে এভাবেই কথা বলেছে। রুষা চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে ওর খাবার এনে ঠাস করে সামনে রেখে বলল, খেয়ে নিন। আদ্রিস রুষার দিকে তাকালো। রুষা গাল ফুলিয়ে রেখেছে, অন্যদিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিস খাবারে হাত বাড়ালো, কিন্তু হাত দিয়ে ঠিকমতো খাবার ধরতে পারছে না, হাতে তখনও ব্যথা আছে। আমি কি করে খাবো? দেখছো না হাতে ব্যান্ডেজ করা, এখনো ব্যথা আছে। আপনার আবার ব্যথা আছে শুনে অবাক হলাম। যাই হোক, আপনার সব কাজের জন্য কাজের লোক তো আছেই, দাঁড়ান ওদের ডেকে দিই, ওরা মুখে তুলে খাইয়ে দেবে, কেমন? আদ্রিস রুষার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। কি? আমি কাজের লোকের হাতে খাবো? তাহলে কে খাইয়ে দেবে? তুমি, এতদিন তো তুমি দিতে। রুষা কোমরে হাত দিয়ে বলল, পারবো না, আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না, আমি আপনার কাজের লোক নই। এতদিন ধরে অনেক কথা শুনিয়েছেন, রোজ রোজ খাইয়ে দিচ্ছি, এখন কাজের লোক দেখাচ্ছেন। তাদের হাতেই খান, আমি পারবো না। রুষা কথা শেষ করে শব্দ করে দরজা বন্ধ করে ঘর থেকে চলে গেল। আদ্রিস ওর যাওয়ার দিকে চেয়ে রইল, আর আফসোস করতে লাগলো নিজের কথার জন্য। এখন নিজের হাতে খেতে হবে। ভালোবাসার মানুষের হাতে খাওয়া আর নিজের কাটাছেঁড়া হাতে খাওয়া কি এক কথা? রাত 2টা। রুষা গভীর ঘুমে। ওর সারাদিন কাটে আদ্রিসকে নিয়ে। আদ্রিস হঠাৎ করেই মাঝরাতে জেগে যায়, ভাবতে থাকে রুষার কথা। অনেক কিছু বোঝে, জেনেও না জানার ভান করে থাকা কতটা কষ্টকর সেটাও টের পাচ্ছে। আদ্রিস ধীরে ধীরে শোয়া থেকে বিছানায় বসে। কিছুক্ষণ বসে থেকে বিছানা থেকে নামে। 2 পা আঘাতেই অন্ধকারে টেবিলে পা বেঁধে হোঁচট খেয়ে পড়ে যায় আদ্রিস। কিছু পড়ার শব্দে রুষা জেগে যায়। পাশে আদ্রিসকে না পেয়ে হুড়মুড়িয়ে উঠে বসে। ডিম লাইটের আলোতে আদ্রিসকে দেখে বেডসাইড লাইট অন করে বিছানা থেকে নামে। আদ্রিসকে দেখে বোঝা যাচ্ছে ও ব্যথা পেয়েছে। কি অদ্ভুত আপনি, ডাক্তার বারবার সাবধানে থাকতে বলেছে, পায়ের খেয়াল রাখতে বলেছেন, আপনি এই অন্ধকারে একা একা উঠে গেলেন। আমাকে ডাকতে না হয় সমস্যা, অন্তত লাইটটা অন করে নিতে পারতেন। এত কেয়ারলেস কেন আপনি? তোমার ঘুম যেন না ভাঙে তাই অন করিনি। ধন্যবাদ লাইট জ্বালানোর জন্য। আদ্রিস ওয়াশরুমে চলে গেল। রুষা ঘড়ির দিকে তাকালো। রাত 2:13। বেশি রাত হয়নি। রুষা গিয়ে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের অনেক বিল্ডিংয়ে এখনো আলো জ্বলছে, এখনো অনেক পরিবার জেগে আছে। আদ্রিস ওয়াশরুম থেকে বের হয়ে রুষাকে না দেখে এদিক সেদিক খুঁজতে লাগলো। রুষা? রুষা বারান্দা থেকে সাড়া দিল। আমি বারান্দায়। এত রাতে বারান্দায় কি করছো? দরজা বন্ধ করে শুতে এসো। রুষা শেষবার আকাশের দিকে তাকালো। আকাশে জলজল করা তারাগুলো দেখলো। মনের ভিতরে প্রশান্তি বয়ে যাচ্ছে। মুচকি হেসে ভেতরে এলো। আদ্রিস শুয়ে আছে। রুষাকে ঘরে দেখে নিশ্চিত হয়ে চোখ বন্ধ করলো। রুষা এসে ওর পাশে শুয়ে পড়ল। সেজান এসেছে আদ্রিসের সাথে দেখা করতে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কথা রান্নাঘর থেকে ট্রে করে নাস্তা এনে সেজানের সামনে রাখলো। সেজান কথাকে দেখে চমকে গেল। বসা থেকে দাঁড়িয়ে বলল, তুমি? কথা মুচকি হেসে বলল, এটা আপনার বসের বাড়ির আশেপাশে রুষা আপুর বাড়ি, তাই নিশ্চিত থাকুন আপনাকে ফলো করছি না।
সেজান ওর কথা শুনে হেসে বলল, তা কখন বললাম? মজা করলাম। নিন খেয়ে নিন, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কথা আবারও হেসে বলল,